নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যারা রাস্তায় বসে আছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা রাস্তায় শুয়ে আছেন, সেই শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি গেছে, তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু রাস্তাতে, এই বৃষ্টিতে, এই গরমে তারা কিন্তু রাস্তাতেই শুয়ে আছেন, রাস্তাতেই বসে আছেন। আমরা দেখেছি গতকাল রাত, তার আগের রাত, প্রতিটা রাতে কিন্তু তারা রাস্তাতেই আছেন। তারা রাস্তা ছেড়ে কোথাও যাবার তাদের অবকাশ নেই। তাদের একটাই দাবি যে আমরা যারা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়ে পাস করেছিলাম, তারা আবার কেন পরীক্ষা দেব? কেন বারবার করে আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে? কেন আমরা বারবার করে পরীক্ষা দেব? এবং যে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, সেখানে 3 বছরের একটা কোর্স, সেটা 3 মাসে কি করে সম্ভব? এবং আমরা এতদিন ধরে পড়িয়ে আসছি, পড়াশোনার মধ্যে নেই, আমরা আছি কি? আমরা শিক্ষকতার মধ্যে আছি। 3 বছরের কোর্স কিভাবে কমপ্লিট করে আমরা পরীক্ষা দেব? এই রকম কিন্তু বাক্য, এই রকম কিন্তু সংলাপ, এই রকম কিন্তু ভাষা তারা কিন্তু বারবার করে দাবি করছেন। তাদের একটাই বক্তব্য যে আমরা অযোগ্য নই, আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েছি। যদি না পেয়ে থাকি তাহলে সরকার আগে দেখাক মিরর, যে মিরর ইমেজের মধ্যে সরকার লুকিয়ে রেখেছে অ্যাকচুয়ালি যারা অযোগ্য তাদের নাম। কেন সেটা প্রকাশিত হবে না? কেন প্রকাশ করতে পারবে না সরকার? এবং সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছেন, বিজ্ঞপ্তি দিয়ে নতুন ভাবে চাকরির পরীক্ষার কথা বলছেন, সেখানে কিন্তু একটা বড় সড়ো জাল এবং চিটিংবাজি হওয়ার সম্ভাবনা প্রবল। এবং এই নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। আমরা দর্শক, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং এই মুহূর্তে বিজেপির সাংসদ, তমলুকের সাংসদ, তিনি একেবারে সরাসরি ক্যামেরার সামনে কি বলছেন আমরা একবার আপনাদের দেখাতে চাইব। কারণ তার অভিজ্ঞতা, তার যে নলেজ, এই শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির যে প্রেক্ষাপট তিনি কিন্তু সবটাই জানেন। এবং তিনি কি বলছেন সকল সংবাদ মাধ্যমের সামনে আমরা সেটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরি। দেখুন দর্শক, ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই, তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন। তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইলো যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন। নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী। তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ, যার প্রকৃত ফাইনাল বিচার, ফাইনাল ট্রায়ালটা, ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে। সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো, তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেছনে কোনো খেলা নেই। তো কি খেলা থাকবে? অনশন টনশন নয়, এবার সেই 67 সালের আন্দোলন দেখতে পাবেন। অনশন কি? হাতে মোমবাতি নিয়ে নাকামি? দর্শক দেখলেন আপনারা, একমাত্র মাননীয় প্রাক্তন বিচারপতি শুধু নন, তিনি কিন্তু বর্তমানে একজন সাংসদ এবং একজন আইনজ্ঞ, মানে তিনি আইন বোঝেন। কারণ তিনি যেহেতু কলকাতা হাইকোর্টে আইন নিয়ে প্র্যাকটিস করেছিলেন, একটা সময় তিনি আইনজীবী ছিলেন, পরে তিনি বিচারপতি হয়েছেন এবং দীর্ঘদিন তিনি বিচারপতির আসন অলঙ্কিত করেছিলেন। এই শিক্ষা ক্ষেত্রে যে এত বড় দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু প্রথম যিনি সামনে এনেছেন তিনি হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি চোখে চোখ রেখে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, যিনি চোখে চোখ রেখে তার কলমকে তিনি কিন্তু থামাননি, কলমের জোরে তিনি কিন্তু খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারকে। এবং সেই অবস্থা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু একদম স্পষ্ট বলে দিলেন যে আইন নিয়ে কিছু জানেনি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যে একজন বলেন যে তিনি আইনজীবী, এটা হচ্ছে বোকা বোকা কথাবার্তা। তার আইন নিয়ে কোনো নলেজই নেই, তিনি কোনো আইন সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানেনই না। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এটা একদম 100% মনে করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত কথাবার্তা বলেন, তাতে করে একটা জিনিস বোঝা যায় যে তার কোয়ালিফিকেশন কতটা আছে
এটা নিয়ে কিন্তু আমাদের বিরাট সন্দেহ আছে। এবং যে কোয়ালিফিকেশন গুলো তিনি পেয়েছেন বা গ্র্যাজুয়েটের যে ডিগ্রি পেয়েছেন, সেই ডিগ্রি আদৌ কতটা সত্যি বা কতটা জাল বা কতটা তার মধ্যে জল মেশানো, সেটা কিন্তু আরটিআই করলে বা তাকে নিয়ে যদি তদন্ত হয় তাহলে কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে যে তিনি আদৌ কতটা আইনজীবী বা কোন পথে তিনি আইনজীবী হয়েছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এবার দর্শক, আমরা যেটা দেখাবো একটা ভয়ঙ্কর জিনিস, যেটা একজন শিক্ষক যিনি রাস্তাতে অবস্থান বিক্ষোভ করছেন, যিনি চাকরি হারিয়েছেন, তিনি কি বলছেন। তার কথা শুনলে সত্যি সত্যি ভাবতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন এখনো নিজের মুখ লোকাতে, নিজের লজ্জাকে ঢাকতে কেন তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করছেন না। আশ্চর্য লাগে, এত মানুষ তাকে গালাগাল করছে, এত মানুষ তাকে নোংরা নোংরা কথাবার্তা বলছে, এত মানুষ তাকে বলছে যে আপনি দুর্নীতিগ্রস্ত একজন মুখ্যমন্ত্রী, হয় প্রমাণ দিন আর নয় গদি ছাড়ুন। তারপরেও নির্লজ্জর একটা সীমারেখা থাকে, সেই নির্লজ্জতাকেও হারিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তার বিরুদ্ধে কি বলছেন, আসুন শুনুন সেই শিক্ষক কি বলছেন। দেখুন, মমতা ব্যানার্জি কলকাতার রাজপথে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আমি দেখতে চাই। এরকম দৃশ্য যদি দেখি তাহলে কিন্তু আমি শান্তি পাবো, বা আমরা আজকের আমাদের যারা মানসিকভাবে বিপর্যস্ত, এমনকি একজন মুর্শিদাবাদের একজন স্যার তিনি মারা গেছেন, তার আত্মা শান্তি পাবে। সে যদি দেখে যে মমতা ব্যানার্জি রাজপথে ভবিষ্যতে পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা চুল ছিটছে, মাথায় ওনার উকুন হবে অনেক, এইটুকু বলে দিলাম। ওরকম রাজনীতি অনেক পারি, ভালো ভালো সৎ মানুষের পাশে যদি না দাঁড়াতে পারেন, সে রাজনীতির কোনো দাম নেই, সে রাজনীতির কোনো দাম নেই। এর থেকে বরঞ্চ সেই পরাধীন অবস্থা ইংরেজরা থাকাকালীন যে সমস্ত মানুষরা যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছিলেন, সে লড়াই ছিল অনেক সহজ, কারণ সেখানে দেশের মানুষ ছিল পাশে। তৃতীয়বার আর ওই স্বামী বিবেকানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, এগুলো আপনারা হতে দেবেন না, কারণ এগুলো থেকে আপনাদের ভয় আছে। সেজন্য আপনারা মনে করেন যে আজকে ওরা জন্মায় না, ঘরে ঘরে আছে, প্রতিভা ঘরে ঘরে আছে। এটুকু আমি বলতে পারি, মমতা ব্যানার্জির থেকে অনেক ভালো প্রতিভাবান মানুষ রাজ্যে তো রয়েছে। সেটা কি উনি জানে? অনেকে আছে যারা বলে রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না, রাজনীতি করতে গেলে কোনো পুঁজি লাগে না, তাহলে অশিক্ষিত হয়ে থাকো আর অনুব্রত মতো রাজনীতিবিদ হও। হ্যাঁ, অনুব্রতের মতো রাজনীতিবিদ হবে, পুলিশকে গালাগালি করবে, আর পরেক্ষণে সেই পুলিশ আবার এসে বলে স্যার ভুল হয়ে গেছে, স্যার আপনার কথা মতো 4-5 জনকে ঢুকিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, আর এদিকে টিচারকে মারছেন। এতদিন কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছি, 7-8 বছর চাকরি হয়ে গেছে, আর টিচারকে মারছেন, দাদাগিরি দেখাচ্ছেন। এসব মানুষদের কিভাবে শিক্ষা দেওয়া যায়? অনুব্রত বলুন, মুখ্যমন্ত্রী বলুন, আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, পরীক্ষা দেবেন তো দিন, আর না দেবেন তো না দিন। হা, কি কথা! একবার যে ম্যাডামটা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এর আগের দিন আমাদের মঞ্চে এসেছিলেন একজন ম্যাডাম, মৌমিতা হালদার, ওই মেয়েটা কি করে পরীক্ষা দেবে? ওই সে মানুষটার কথা আলাদাভাবে বলতে পারলে না যে ওই মানুষটার জন্য দেখবো আমরা? অযোগ্যদের জন্য দেখবো, অযোগ্যদের। দর্শক, দেখলেন আপনারা কতটা মনের ভেতরে লাগলে, আঘাত লাগলে একজন পুরুষ মানুষ হয়ে একজন মহিলাকে এই ধরনের কথা বলতে পারেন যে আপনার চুলে একদিন উকুন হবে, আপনি পাগলির মতন ঘুরে বেড়াবেন। সত্যি কথা বলছি দর্শক, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির যে বডি ল্যাঙ্গুয়েজ, মমতা ব্যানার্জি যেভাবে কথা বলছেন, তাতে একটা জিনিস স্পষ্ট, তিনি কিন্তু পাগলামির কাছাকাছি পৌঁছে গেছে। মানে পাগল হওয়ার যে কাছাকাছি যে সিমটম গুলো দেখা যায়, সেই সিমটম গুলো কিন্তু তার মধ্যে ইতিমধ্যে আসতে শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে তিনি কিন্তু পাগল হতেই পারেন। এই যে ভদ্রলোক বললেন যে ইনি লাস্ট জীবনে পাগলি হয়ে যাবে, লাস্ট জীবনে নয়, আর কিছুদিন, আর কয়েকটা মাস, 1-2 বছরের মধ্যেই আমরা দেখতে পাবো মমতা ব্যানার্জির পাগলামি, এবং পাগলামি করতে করতে তিনি না পাগলখানায় চলে যান। দর্শক, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করি, প্রত্যেকেই সম্মান করতাম, কিন্তু তার 2011 সালের মুখ্যমন্ত্রী আসনে বসার পর থেকে তিনি যে যে স্টেটমেন্ট দিয়েছেন, যা যা কথা বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে জালিয়াতি, প্রত্যেকটা কথার মধ্যে চিটিংবাজি, প্রত্যেকটা কথার মধ্যে ফ্রড। প্রতিটা জিনিস তিনি যা বলেন তা তিনি করেন না,
যা তিনি করেন সেটা তিনি বলেন না। এবং একের পর এক যে দুর্নীতি সামনে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জামানাতে, তাই তার উচিত ইমিডিয়েট পদত্যাগ করা। তিনি হয়তো কোনো সময় বলবেন যে আমি পদত্যাগ করতে চাইছি, কিন্তু আইন বিশেষজ্ঞদের উচিত হবে, যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, যারা আইন নিয়ে গবেষণা করছেন কলকাতা হাইকোর্টে, তাদেরকে বলবো এই মুখ্যমন্ত্রীকে ছাড়বেন না। পদত্যাগ করে পালিয়ে যাবে সেই পালাবার রাস্তায় এনাকে দেওয়া যাবে না। এনার একমাত্র রাস্তা হচ্ছে জেল, এবং তিনি এই জেলে বসে বসে উকুন বাজবেন তার মাথার চুল থেকে, এটাও কিন্তু একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি তার আগামী দিনের যে ছবি, সেই ছবি। দর্শক, একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে প্রতিটা মানুষ যদি একত্রিত না হই আমরা, তাহলে কিন্তু 2026 ভয়ঙ্কর ভাবে যদি মুখ্যমন্ত্রী আসনে বসেন, তাহলে কিন্তু সব থেকে করুণ দৃশ্য কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে বাধ্য হবে। তাই দয়া করে সেই জায়গাটাকে বাঁচান। এবং আরো একটা সতর্ক বাণী আমরা দেবো, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ফোন আসছে এবং পার্সোনাল ইনফরমেশন জানার চেষ্টা করা হচ্ছে। এমনকি কোনখানে আপনি থাকেন, কাকে আপনি পছন্দ করেন, কি করেন, কোন কাজটা করেন, এই রকমের পার্সোনাল বিভিন্ন রকমের প্রশ্ন করা হচ্ছে, যাতে ডেটা কালেকশন হয়। সেই ডেটা কিন্তু সরবরাহ করা হবে কোনো একটা ব্যক্তি বা নেতার কাছে। এটা কিন্তু একদম স্পষ্ট। কারা এটা করছেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, তবে এই ধরনের কোন রকম যদি ফোন আসে, কোনো ডেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন না, দেবেন না। ডেটা দিলে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে যাবে শাসকেরা, এবং শাসকেরা যদি ওয়াকিবহাল হয়ে যায়, তাহলে কিন্তু তারা সেইভাবেই আগামী দিনে ভোট করবে, এবং সেই ভোটে কিন্তু জয়লাভ তারাই করবে। তাই আমরা সচেতন হব। শুধু সচেতন নয়, যারা সাধারণ মানুষ তাদেরকেও বোঝাবো যে কোনো রকম ডেটা দেবেন না, এই ডেটা কিন্তু আপনারই ক্ষতি করবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।